হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে নিউজিল্যান্ডের হিডেন কস্ট কি এবং কোনগুলোকে হিডেন কস্ট বলা হয়। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা নতুন নিউজিল্যান্ডে আসছেন, রাইট? কারণ নিউজিল্যান্ডে আসার আগে আমরা সাধারণত একটা ক্যালকুলেশন করি যে আমার আমার লিভিং কস্ট কেমন হবে, এবং এই লিভিং কস্টে আমরা সাধারণত দুটো জিনিস ইনক্লুড করি। একটা হচ্ছে আমার মান্থলি বাসা ভাড়া কত পড়বে, এবং আমার গ্রোসারির খরচ কেমন হবে। এবং এই দুটো জিনিসের উপর বেস করে আমরা ক্যালকুলেশন করি যে আমার মান্থলি খরচ কত হবে, রাইট? বাট রিয়েলিটি হচ্ছে নিউজিল্যান্ডে এমন অনেক খরচ আছে যেগুলো কেউ আপনাকে আগে বলে দেয়নি। একটি ছোট ভুল, একটি মিস করা বিল বা কোনো নিয়ম না জানার কারণে আপনার পকেট থেকে হাজার হাজার ডলার বের হয়ে যাবে বছরে, রাইট? সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব নিউজিল্যান্ডের এরকম 16 ধরনের হিডেন কস্ট যা প্রতিটি নতুন মাইগ্রেন্টদের জানা উচিত। সো লেটস স্টার্ট। আগেই বলে নিয়েছি যে অনেকেই নিউজিল্যান্ডে আসার আগে ভাড়া এবং খাবারের বাজেট করে আসেন, কিন্তু এখানে আসার পর দেখা যায় আরও অনেক খরচ আছে যেগুলো ক্যালকুলেশন করা হয়নি। যেমন গাড়ির খরচ থাকতে পারে, ফোনের বিল, ইন্টারনেটের বিল, বাচ্চার স্কুল, মেডিকেল, ব্যাংকের ফি, এরকম অনেক ছোট ছোট খরচ যোগ হয়ে বিশাল একটা অঙ্ক হয়ে দাঁড়ায়, যেটা আমরা ক্যালকুলেশনে করিনি, রাইট? সো অনেক মাইগ্রেন্ট প্রথম বছরই বুঝতে পারেন তাদের হিসাবের বাইরেও অনেক খরচ হয়ে যাচ্ছে, রাইট? সো সেই খরচ হওয়ার আগেই আপনি প্রস্তুত থাকুন। সো এই ভিডিওটা দেখুন এবং আমি আপনাকে বলবো কোন হিডেন কস্টগুলো আপনাকে ইম্পর্টেন্স দিতে হবে, রাইট? সো এই ভিডিওতে আমরা 16 ধরনের হিডেন কস্ট নিয়ে কথা বলবো। যেমন গাড়ি, বাসা, বিল, ব্যাংকিং, সাবস্ক্রিপশন, খাবার, বাচ্চার খরচ, হেলথ, চাকরি খোঁজা, আম সামাজিক জীবন এবং আরো অনেক কিছু। অলরাইট? সো আপনার লক্ষ্য হওয়া উচিত হিডেন কস্ট একেবারেই রিমুভ করে দেওয়া না, এটা সম্ভব না। বাট আপনার টার্গেট হওয়া উচিত যে আপনার জীবন থেকে হিডেন কস্টটাকে যতটুকু সম্ভব মিনিমাইজ করা। ওকে? সো আমরা গাড়ি নিয়ে শুরু করি। রাইট? গাড়ি রিলেটেড কি হিডেন কস্ট আছে? সো নিউজিল্যান্ডে অনেক সময় আ আমরা গাড়ি কিনি এবং গাড়ি খুবই প্রয়োজনীয় একটা জিনিস। কিন্তু গাড়ি কিনে শেষ কথা না। রাইট? গাড়ি কেনার পরও কিন্তু আমরা মনে করি গাড়ি কিনলাম, কিনতে যে খরচ, দ্যাটস ইট। বাট তা না। গাড়ি কেনার পর কিন্তু আপনার খরচ আরো বেড়ে যাবে। রাইট? সো এখানে আছে স্পিডিং বা পার্কিং ফাইন থাকবে। আপনার প্রতি বছর গাড়ির রেজিস্ট্রেশন চেঞ্জ করতে হবে। তার জন্য ওয়ার্ফ আছে। ঠিক আছে? সার্ভিসিং এর জন্য আপনার টাকা খরচ হতে পারে। আপনার টায়ার নষ্ট হয়ে যেতে পারে এবং ব্যাটারি পরিবর্তন করতে হতে পারে। আপনার গাড়ির ইন্স্যুরেন্স আছে, পেট্রোল খরচ আছে। এ ধরনের অনেক হিডেন কস্ট আছে যেগুলোকে আপনার মাথায় রাখতে হবে। রাইট? অনেকেই একটি ছোট পার্কিং ফাইন সময়মতো পরিশোধ না করার কারণেও পরবর্তীতে দেখা যায় যে দ্বিগুণ টাকা পে করতে হচ্ছে। রাইট? তাই গাড়ির জন্য আলাদা বাজেট রাখা খুবই জরুরি। অলরাইট? ওকে। সো বাসা ভাড়া নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে নিউজিল্যান্ডে বাসা নেওয়ার সময় শুধু আমরা যে সাপ্তাহিক যে বাসা ভাড়াটা দেই শুধু সেটাই না, আরো অনেক কিছু ইনভলভ আছে এখানে। যেমন আপনি যখন ১ম বাসা নিবেন তখন আপনাকে ৪ সপ্তাহের একটা বন্ড আপনাকে দিতে হবে, যেটা পরবর্তীতে আপনি রিটার্ন পাবেন। বাট ৪ সপ্তাহের বন্ড আপনাকে আ ডিপোজিট করতে হবে। অন টপ অফ দ্যাট আপনাকে ২ সপ্তাহের বাসা ভাড়া দিতে হবে। সো অল টুগেদার ৬ সপ্তাহের একটা অ্যামাউন্ট আপনাকে অ্যাডভান্স পে করতে হবে। রাইট? তারপর বাসা যদি ফার্নিশ না হয় আপনাকে ফার্নিচার কিনতে হবে। তারপর আবার আপনি যদি বাসা পরিবর্তন করেন, আপনাকে বাসা পরিবর্তনের জন্য বিশাল একটা অঙ্ক আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়াও আছে মাসিক বিদ্যুৎ বিল, ইন্টারনেটের বিল, পানির বিল এবং আদার্স খরচ। অলরাইট? সো বিশেষ করে শীতকালে হিটিং বিল অনেক বেশি আসতে পারে যদি আপনি প্রপারলি হিটারটা ইউজ না করেন। বিশেষ করে আমি বলব আমাদের বাসাবাড়িতে সাধারণত একটা হিটার থাকে, যেটা ইন বিল্ট ইন থাকে, এবং সেই হিটারটা খুব কম কারেন্ট টানে এবং খুবই সাশ্রয়ী। বাট সব রুমে কিন্তু হিটার থাকে না। সো আমরা যা করি শীতকালে আমরা কি করে, আমাদের যেহেতু অন্যান্য রুমে হিটার থাকে না, আমরা ওয়্যার হাউস থেকে পোর্টেবল হিটারগুলো কিনে আনি। এই হিটারগুলো ইউজ করার ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করবেন। কারণ এই হিটারগুলো খুব বেশি কারেন্ট খায় এবং আপনার ইলেকট্রিসিটি বিল রাতারাতি ডাবল করে দিতে পারে। অলরাইট? সো এই হিটারগুলো ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। ওকে। সো নিউজিল্যান্ডে সময়মতো বিল পরিশোধ করাও খুব গুরুত্বপূর্ণ। একটা বিল মিস করলে আপনাকে লেট ফি দিতে হতে পারে, আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে এবং পুনরায় কানেকশন ফি দিতে হতে পারে। অলরাইট? এছাড়া বাংলাদেশে টাকা পাঠানোর সময় ট্রান্সফার ফি আছে,
এক্সচেঞ্জ রেটের কারণেও টাকার দাম পড়ে যেতে পারে, রাইট? সবসময় ভালো রেট এবং কম ফি দেওয়া সার্ভিস খুঁজে বের করুন। আচ্ছা, আমি এটাকে নাম দিয়েছি সাবস্ক্রিপশন ট্র্যাপ। সো এই সাবস্ক্রিপশনের মধ্যে পড়তে পারে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, স্পটিফাই, মাইক্রোসফট 365, জিম মেম্বারশিপ। এগুলো আলাদা আলাদা ছোট ছোট খরচ মনে হয়, বাট মাস শেষে যখন এগুলো সাম আপ করবেন তখন অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়, রাইট? সো আমার অ্যাডভাইস হচ্ছে প্রতি 3 মাস পর পর একবার আপনি চেক করুন এই সাবস্ক্রিপশনগুলো, কোনটা আপনার দরকার, কোনটা আপনার দরকার না। ঠিক আছে? যেগুলো অদরকারি সেগুলো আপনি ক্যান্সেল করে দেন। কারণ এমন হয়েছে যে আমরা সাবস্ক্রিপশন নিচ্ছি, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন আছে, নেটফ্লিক্স দেখাই হয় না। সো নেটফ্লিক্স ক্যান্সেল করে দেন, রাইট? সো আপনি আপনার সাবস্ক্রিপশনের দিকে একটু নজর রাখবেন। আদারওয়াইজ আপনার প্রতি মাসে মাসে এই সাবস্ক্রিপশনের পিছনে অনেক বড় একটা অ্যামাউন্ট চলে যাবে। তারপর আসছে ফুড অ্যান্ড ডেইলি স্পেন্ডিং। সো অনেক সময় বড় খরচ নয়, ছোট ছোট দৈনিক অভ্যাস আমাদের বাজেট নষ্ট করে দেয়। ফর এক্সাম্পল প্রতিদিন একটি কফি বা বাইরে লাঞ্চ করা বা টেকওয়ে খাবার খাবার নেওয়া, মাস শেষে এগুলো সাম আপ করলে কয়েকশো ডলার হয়ে যেতে পারে। সো আমি বলবো মাঝে মাঝে নিজের খাবার নিজেই তৈরি করুন এবং পরিকল্পনা করে বাজার করুন, যাতে আপনি এই আননেসেসারি হিডেন কস্টগুলো কমাতে পারেন। তারপর আসছে বাচ্চাদের পড়াশোনা এবং ফ্যামিলির কস্ট। সো অনেকেই মনে করেন নিউজিল্যান্ডে বাচ্চাদের পড়াশোনা ফ্রি, হুইচ ইজ ট্রু, বাট খরচ কিন্তু আপনার কম না। কারণ বাস্তবে আপনাকে সে বাচ্চার জন্য আপনার ইউনিফর্মের খরচ হতে পারে, আপনার বাচ্চার স্টেশনারির জন্য খরচ করতে হতে পারে, বাচ্চাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন স্কুল ট্রিপে পাঠানো হয়, সেখানে আপনাকে কিছু কন্ট্রিবিউট করতে হতে পারে, বাচ্চারা যদি খেলাধুলা করে সেখানে আপনার কিছু পে করতে হতে পারে। এবং এখনকার বাচ্চারা অনেক ডিভাইস ফ্রেন্ডলি, ডিভাইস ওরিয়েন্টেড। সো তাদেরকে ডিভাইস কিনে দেওয়ার প্রয়োজন পড়তে পারে। সো ছোট বাচ্চাদের জন্য আবার ডে কেয়ার আছে, যেটা অনেক কস্টলি, রাইট? সো পরিবার নিয়ে আসার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এখন হচ্ছে হেলথ রিলেটেড কস্ট। নিউজিল্যান্ডের পাবলিক হেলথ সিস্টেম অনেক ফ্যাসিলিটিস দেয়, এটা সত্য, বাট এগুলো সব কিন্তু ফ্রি না, রাইট? ফর এক্সাম্পল আপনি যদি জিপি ভিজিট করেন, জিপির একটা ফি আছে। আপনি যদি মেডিসিন কিনেন, কিছু কিছু মেডিসিন ফ্রি, বাট সব মেডিসিন কিন্তু ফ্রি না, রাইট? আবার ডেন্টাল চিকিৎসা অনেক ব্যয়বহুল। তারপর আপনার যদি ফিজিওথেরাপির প্রয়োজন পড়ে, যেগুলো বেশ ব্যয়বহুল, রাইট? এই খরচগুলো আপনার পড়তে পারে। আবার অনেকে খরচের ভয়ে চিকিৎসা নেয় না, যেটা পরে অনেক বড় খরচের কারণ হয়ে দাঁড়ায়। ওকে, সেটা মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে নিউজিল্যান্ডে আসার পর প্রথম 3 মাস আমি বলবো সাধারণত প্রথম 3 মাস বেশ ব্যয়বহুল হতে পারে। কারণ এই সময় আপনার থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, আপনাকে বাসা খুঁজতে হবে যেখানে ট্রান্সপোর্টেশন কস্ট যাবে, আপনাকে ফার্নিচার কিনতে হবে, আপনাকে গাড়ি কিনতে হবে, ফোন সিম কিনতে হবে, বিভিন্ন ইন্স্যুরেন্স নিতে হতে পারে। ঠিক আছে? আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নিতে চান, ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, যেটা খুবই এক্সপেন্সিভ। আপনি যদি চাকরির জন্য জব ইন্টারভিউতে দেন বা চাকরি খুঁজতে বিভিন্ন জায়গায় আপনাকে যেতে হবে, যেখানে ট্রান্সপোর্টেশনের আপনার খরচ ব্যয় হবে। আপনি তখন বাইরে খাবেন, ঠিক আছে? যেহেতু আপনি বাইরে বাইরে ঘুরবেন, তখন আপনাকে বাইরে খেতে হবে, তো সেখানেও খরচ যাবে, রাইট? সো প্রথম 90 ডেজ বা 3 মাস বেশ ব্যয়বহুল হতে পারে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, আরো অনেক কিছু খরচ আছে যেগুলো আমরা প্রায় ভুলে যাই। ফর এক্সাম্পল বাংলাদেশে যাওয়ার সময় আমাদের টিকিট কিনতে হয়, অতিরিক্ত লাগেজের কারণে আবার অতিরিক্ত পে করতে হয়, চাকরি ইন্টারভিউ এর জন্য পোশাক কিনতে হয়, ট্রেনিং আছে। আরেকটি কমন একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমরা একজন আরেকজনকে দাওয়াত দিই, একটা ফ্যামিলি আরেকটি ফ্যামিলিকে দাওয়াত দেয়। এবং নিউজিল্যান্ডে একটা ট্রেডিশন হচ্ছে, আপনি যখন কারো বাসায় দাওয়াতে যাবেন, তার বাসায় কেউ সাধারণত খালি হাতে যায় না, কিছু একটা কিনে নিয়ে যায়, রাইট? সো আপনি যদি খুব বেশি সোশ্যালাইজ করেন, আপনার খরচও কিন্তু সেই অনুযায়ী বেড়ে যাবে, তাই না? সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। এইগুলো আমরা কখনো চিন্তা করি না নিউজিল্যান্ডে আসার আগে। অলরাইট? সো নতুন দেশের জীবন উপভোগ করা খুবই গুরুত্বপূর্ণ, বাট বাজেটের কথা ভুলে গেলে চলবে না। এবং অনেক মাইগ্রেন্ট একই ধরনের ভুল করে থাকে। যেমন আমরা ১ম এ মনে করি যে গিয়ে সস্তা একটা গাড়ি কিনবো। ঠিক আছে? যত সস্তায় কিনা যায়। বাট পরে দেখা যায় যে সেই সস্তা গাড়িতে এমন কিছু প্রবলেম পাওয়া গেছে যে প্রবলেমটা ঠিক করতে গিয়ে কয়েক হাজার ডলার খরচ হয়ে যাচ্ছে। রাইট? আরেকটা এক্সাম্পল হচ্ছে, আমরা অনেক সময় এক্সাইটমেন্টের কারণে জিমের পুরো ১ বছরের মেম্বারশিপ নিয়ে নিই। কিন্তু পরে দেখা যায় যে আমরা পুরো বছরে আমরা হয়তো ৩ দিনও জিমে যাইনি। এরকম অনেকের কাহিনী শুনেছি। ১ বছরের কন্ট্রাক্ট নেয় কিন্তু জিমে তারা যাওয়ার সময়ই পায় না। রাইট? সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। পার্কিং
অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিউজিল্যান্ডের রোড সাইনগুলো না জানেন, নিউজিল্যান্ডের ট্রাফিক রুলস না জানেন, পার্কিং ফাইন খাওয়া বা স্পিডিং ফাইন খাওয়া খুবই ন্যাচারাল। ফর এক্সাম্পল, আপনি যদি কিছু লেন আছে যে লেন দিয়ে শুধু বাস চলতে পারে, এগুলোকে বাস লেন বলা হয়। আপনি যদি বাস লেন দিয়ে গাড়ি চালান, আপনাকে নগদের উপর $150 ফাইন দিয়ে দিবে। কম বেশি হতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসে $150 আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? আপনি যদি ডিসেবল পার্কিং এ পার্ক করেন, আপনাকে $150 ফাইন দিবে। ঠিক আছে? এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যেটা বললাম, উইন্টারের কথা যেটা বললাম, উইন্টারে বিদ্যুৎ বিলের দিকে বিশেষ নজর দিবেন। এই ভুলগুলো থেকে শিখলে অনেক হিডেন কস্ট এড়ানো পসিবল, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, এই হিডেন কস্ট গুলো বছরে কত হতে পারে? ওকে, ওয়েল, সো এটা ডিপেন্ড করবে যে আপনার ফ্যামিলির সাইজ কেমন, ঠিক আছে, এবং আপনার লাইফ স্ট্যান্ডার্ড কেমন, সেটার উপর ডিপেন্ড করে আপনি কতটা হিডেন কস্ট এড়াতে পারবেন সেটা ডিপেন্ড করবে। ঠিক আছে? আপনি যদি অনেক বেশি স্যাক্রিফাইস করেন, তাহলে হিডেন কস্টে অনেকগুলোই আপনি এড়াতে পারবেন, রাইট? ফর এক্সাম্পল, শীতকালে আননেসেসারি হিটার ইউজ করবেন না। তাই নিউজিল্যান্ডে শুধু ভালো আয় করলেই হবে না, আপনাকে জানতে হবে কিভাবে ওয়াইজলি এই টাকাগুলো ইউটিলাইজ করতে হয়। সো লং স্টোরি শর্ট, আমার অ্যাডভাইস হবে আপনাদের কাছে, শুধুমাত্র ভাড়া বা গ্রোসারি না, পুরো বাজেট তৈরি করে রাখুন ইন অ্যাডভান্স। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বন্ধ করুন। সব বিলের জন্য অটো পেমেন্ট সেট করে রাখুন। জরুরি পরিস্থিতির জন্য কিছু টাকা সেভ রাখুন। আমি বলবো অ্যাটলিস্ট $5,000 আপনার অ্যাকাউন্টে সবসময় থাকা উচিত। এবং বাংলাদেশে কমিউনিটিতে যারা অনেক বছর ধরে আছে, তাদের কাছ থেকেও পারলে কিছু অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করুন, যেটা আপনাকে হয়তো ক্ষেত্র বিশেষে অনেক অনেক হেল্প করবে। সো আমি বলবো যে নিউজিল্যান্ড খুবই সুন্দর একটা দেশ এবং এখানকার মানুষও খুবই চমৎকার। এখানে অনেক সুযোগ আছে এবং ভালো জীবন গড়ারও সুযোগ আছে। কিন্তু সফল হওয়ার জন্য শুধু বেশি আয় করলেই হবে না, সঠিক পরিকল্পনা করাও জরুরি। মনে রাখবেন, যারা নিউজিল্যান্ডে সবচেয়ে ভালোভাবে এগিয়ে যায়, তারা সবচেয়ে বেশি আয় করা মানুষ না, বরং যারা তাদের টাকা সবচেয়ে ওয়াইজ ওয়েতে পরিচালনা করে, তারাই শেষ পর্যন্ত নিউজিল্যান্ডে টিকে থাকতে পারবে, রাইট? সো দ্যাটস অল। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবার কমেন্টে রিপ্লাই দেওয়া তো পসিবল না, বাট কারো কমেন্ট যদি আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, আমি রিপ্লাই করবো। অলরাইট? সো দ্যাটস অল। থ্যাংক ইউ।